হ্যালো এভরিওয়ান, আই এম রিপন। ইউ আর ওয়াচিং গভর্নমেন্ট জব গাইডেন্স। আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এই অধ্যায়ে সম্পূর্ণ কনসেপ্ট আমরা দেখে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব প্রশ্ন, যে প্রশ্নগুলো এই অধ্যায়ের প্রত্যেকটি কনসেপ্টকে বিল্ড আপ করবে এবং আসন্ন প্রত্যেকটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরু করছি আজকের ক্লাস কোশ্চেন নাম্বার 1 থেকে। কোশ্চেন নাম্বার 1 বলে দেওয়া আছে 2500 টাকায় 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? প্রিন্সিপাল অর্থাৎ আসল বলে দেওয়া আছে 2500 টাকা, টাইম অর্থাৎ সময় বলে দেওয়া আছে 4 বছর, আর সুদ সিম্পল ইন্টারেস্ট বলে দেওয়া আছে 500 টাকা। আমাকে সুদের হার বের করতে বলেছে, মানে আর পার্সেন্টেজ বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট। কিভাবে বের করব? দেখো, এই অঙ্কগুলো যেভাবে করতে পারি প্রত্যেকটা মেথডে আমি বলে দেবো। এদের মধ্যে থেকে আমি এটাও বলবো যে কোন মেথডটা আমাদের পরীক্ষাতে অ্যাপ্লাই করা উচিত, সেটাও বলে দেবো। খুব ভালো করে লক্ষ্য করো, পুরো কনসেন্ট্রেশন বোর্ডে থাকবে। দেখো, কোশ্চেন নাম্বার 1 বলে দেওয়া আছে এখানে যে জিনিসগুলো সেটা আমি প্রথমে লিখে নিই। প্রিন্সিপাল এখানে বলে দেওয়া আছে 2500 টাকা। আচ্ছা, তারপরে টাইম বলে দেওয়া আছে এখানে 4 বছর, টাইম 4 বছর। নেক্সট যেটা বলে দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পরিমাণ বলে দিয়েছে 500 টাকা, তাই তো। আর আমাকে সুদের হার বের করতে বলেছে, আর এর মান। আমি এই আর এর মান বের করতে বলেছে, এই আর এর মান আমি ধরলাম আর পার্সেন্টই, এটাই ধরে রাখলাম। আর এর মান আর পার্সেন্টই, মানে এটাই আমাকে বের করতে হবে। এবারে দেখো কিভাবে বের করি। প্রথমে আমি ফর্মুলা মেথড বলি। এই ফর্মুলাটা আমাদের প্রত্যেকেরই জানা আছে, আই ইজ ইকুয়াল টু PTR বাই 100। এবারে এই ফর্মুলাটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, এইভাবে যদি লিখি PTR বাই 100 ইকুয়াল টু আই, তাহলে কি সেটা ভুল হবে? না, একই তো ফর্মুলা হলো। এবারে দেখো, আমি যদি PTR আই এই তিনটে জিনিসের মান জানি, এই তিনটে জিনিসের মান যদি আমি এখানে ইনপুট করে দিই তাহলে আমাদের আর এর ভ্যালু বেরিয়ে যাবে। দেখো এখানে 2500, পি এর মান, টি এর মান 4, আর এর মান এটাই তো আমাকে বের করতে হবে, তাই আরই রেখে দিলাম 100, আর আই এর মান 500। ঠিক আছে, এই দেখো দুটো শূন্য ক্যান্সেল, 25 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 2 0, আর 4 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 5 হলো। তাহলে আর এর মান আমাদের বেরিয়ে গেল কত? 5%। খুবই সিম্পল একটা অঙ্ক, যেটা আমরা ফর্মুলা দিয়েও খুব সহজে করতে পারি। এছাড়াও আমি বলছি আরও কি কি মেথড করতে পারি। দেখো খুব ভালো করে দেখো, আমি প্রথম অঙ্কটা বলে দিচ্ছি যে যে পদ্ধতিতে করতে পারি, যাতে তোমাদের প্রত্যেকটা পদ্ধতি জানা থাকে আর কি, বিভিন্ন ধরনের পদ্ধতি জানা থাকে, তোমরা খুব সহজেই করতে পারবে। সেকেন্ড পদ্ধতি আমি বলি, আমাদের এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই যে এসআই পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট আমি প্রিন্সিপালের কত পার্সেন্ট সরল সুদ হিসেবে পাবো, সেটা আমরা কিভাবে বের করি। আমরা প্রিন্সিপালের কত পার্সেন্ট সরল সুদ হিসেবে পাবো সেটা আমরা বের করি এই যে টাইম এর সঙ্গে রেট পার্সেন্টেজ গুণ করে। টাইম আর রেট গুণ করে যেটা হয় সেটাই আমাদের হলো কি সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ তত পার্সেন্ট আমরা সরল সুদ হিসেবে পাই। এখানে যেমন 4 বছর, আর সুদের হার তো জানি না, তো আমি ধরে নিয়েছি আর পার্সেন্ট, তাহলে 4R% অর্থাৎ প্রিন্সিপালের 4R%ই সে সুদ হিসেবে পেয়েছে। প্রিন্সিপালের 4R%ই সে সুদ হিসেবে পেয়েছে। আর এই যে TR অর্থাৎ টাইম আর রেট অফ ইন্টারেস্ট গুণ করে যেটা পেলাম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, সেটা সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ, অর্থাৎ তত পার্সেন্ট সুদ আমি পেয়েছি, তত পার্সেন্ট সুদ পেয়েছি সিম্পল ইন্টারেস্ট হিসেবে। আর এটাকে বলা হচ্ছে কি এফেক্টিভ ইন্টারেস্ট, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। বোঝা গেল? ভালো করে মনে রাখবে, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এবারে দেখো, তাহলে এখানে এসআই পার্সেন্টেজ অর্থাৎ সরল সুদের পরিমাণ কত পার্সেন্ট হবে? এখানে টাইম যেহেতু 4 আর রেট পার্সেন্টেজ যেহেতু আর পার্সেন্ট, তাহলে 4 ইন্টু আর পার্সেন্ট। আমি এটাই তো বের করব, আর এটাই আমি আর পার্সেন্ট ধরে নিয়েছি, তাহলে আমি বলতে পারি যে সে আর পার্সেন্ট সুদ হিসেবে পেয়েছে। অর্থাৎ 2500 টাকার 4R%, 2500 টাকার 4R% সে সুদ হিসেবে পেয়েছে, আর যেটা কত 500 টাকা। তাহলে আমি তো এরকম ভাবে বাই কন্ডিশন দিয়ে লিখতেই পারি, তাই না? বাই কন্ডিশন দিয়ে আমি তো এটা লিখতেই পারি যে 2500 এর হলো 4R%, আর 4R% মানে কি? পার্সেন্ট মানে 2200। আমি যদি বলি 10%, 10% এর অর্থ কি? 10/100, তাই না? এখানেও তাই, 4R% এর অর্থ কি? 4R/100। এইটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 500 টাকা।
এইট ইকুয়াল টু 500 টাকা, যেটা সরল সুদের পরিমাণ। এবারে দেখো এই দুটো শূন্য ক্যান্সেল করলাম, 25 দিয়ে এটাকে ক্যান্সেল করলাম, তাহলে এখানে 20 হলো, 4 দিয়ে এটাকে ক্যান্সেল করলাম, 5 হলো, তাহলে আমাদের আর এর মান বেরিয়ে গেল 5%। এবারে একটা জিনিস বলি, প্রথম যে পদ্ধতি বললাম আর দ্বিতীয় যে পদ্ধতি বললাম, এই দুটো পদ্ধতি আলাদা কিছু নয়, কিন্তু আমি জাস্ট বললাম আমার ভাষাটা আলাদা হলো, কিন্তু দেখো অঙ্ক দুটো একদম সিমিলার, আলাদা কিন্তু কিছুই নাই। এবারে দেখো থার্ড যেটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি আমি বলতে যাচ্ছি, আর এই পদ্ধতিতেই করবে সবাই, তাহলে তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। থার্ড যে পদ্ধতি, কি থার্ড পদ্ধতি? থার্ড পদ্ধতি হলো এরকম ভাবে, যখনই আমাদের রেট পার্সেন্টেজ বের করতে বলবে, তখনই 1 বছরের সুদ বাই নিচে থাকবে আসল ইন্টু 100%, 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100, বোঝা গেল? তাহলে এখানে দেখো আমি যদি ভ্যালুগুলো ইনপুট করি, 1 বছরের সুদ, এখানে 4 বছরের সুদ 500 টাকা, তাহলে বুঝতে পারছি 1 বছরের সুদ 125 টাকা, এগুলো তো মুখে মুখে ক্যালকুলেশন করতে পারি। এবারে প্রিন্সিপাল এখানে 2500 বলে দিয়েছে, তাহলে প্রিন্সিপাল 2500 দিয়ে দিই, আর ইন্টু 100 করবো বললাম, দুটো শূন্য ক্যান্সেল করলাম, 25 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 5, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত? 5%, বোঝা গেল? অ্যান্সার বেরিয়ে গেল 5%, অর্থাৎ এটা আমাদের কি বেরোবে? ডাইরেক্ট আমাদের আর এর মান বেরোবে, মানে রেট পার্সেন্টেজ বেরোবে, যেটা 5%। দেখো আমি 3টে পদ্ধতি বললাম, আসলে এই অঙ্ক আমি যে 3টে পদ্ধতি বললাম, এই 3টের কোনো পদ্ধতি দরকার হবে না। খুব ভালো করে যদি অবজারভেশন করে দেখো, এরকমভাবে অবজারভেশন করবে যে 2500 টাকা থেকে 500 টাকা সুদ পেলাম, তাহলে একবার ভেবে দেখো 500 টাকা 2500 কত পার্সেন্ট, তখন ভেবে দেখলেই তুমি মনে মনে বুঝতে পারছো যে 500 টাকা 2500 হলো 20%, তাহলে সে 20% সুদ হিসেবে পেয়েছে। তাহলে 20% যদি সুদ হিসেবে পায়, সে তো 4 বছর টাকাটাকে ইনভেস্ট করেছে, তাহলে প্রত্যেক বছর সে কত পার্সেন্ট সুদ পেয়েছে? প্রত্যেক বছর সে 4% করে 5% করে সুদ পেয়েছে, তাই না? সে মোট 20% সুদ পেয়েছে, তাহলে প্রত্যেক বছরে 5% করে সুদ পেয়েছে। একদম সিম্পলি ভাবে এরকমভাবে মুখে মুখেই করতে পারবে, বুঝতে পারলে? তাছাড়াও আমি মেথডগুলো বলে দিলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমার সাজেশন থাকবে তোমরা থার্ড মেথড অ্যাপ্লাই করবে, আর ফার্স্ট মেথড তো ওটা তো ফর্মুলা মেথড, যেটা প্রত্যেকেরই জানা আছে। আমি থার্ড মেথড অ্যাপ্লাই করতে বলবো, আমার সাজেশন থাকবে থার্ড মেথড অ্যাপ্লাই করা। নেক্সট কোশ্চেন নাম্বার 2-তে চলে আসি, বোঝা গেল তো এই প্রশ্নটা? কোশ্চেন নাম্বার 2-তে, কোশ্চেন নাম্বার 2 দেখো একদম সিমিলার অঙ্ক দিয়েছি, কিভাবে বলেছি, এখানেও আর% বের করতে হবে। বার্ষিক কত হারে 15,000 টাকায় 3 বছরের সুদ 5,400 টাকা। তাহলে এখানে দেখো যে ভ্যালুগুলো বলে দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস বলো, এই পি, টি, আর এদের মান কি আমাদের লিখতে হবে? এদের মান কিন্তু আমাদের বারবার লিখতে হবে না, কারণ প্রশ্ন থেকে আমরা ডাইরেক্টই বুঝে যেতে পারবো কি না। আমি তবুও এটাতে লিখছি, এখানে 15,000 টাকা প্রিন্সিপাল বলে দেওয়া আছে। আচ্ছা টাইমটা এখানে বলে দেওয়া আছে কত? টাইমটা এখানে বলে দেওয়া আছে 3 বছর, টাইমটা বলে দেওয়া আছে 3 বছর, আর এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হিসেবে এখানে বলে দেওয়া আছে 5,400 টাকা, আর আমাকে আর এর মান বের করতে বলেছে। একই রকম ভাবে আর এর মান আমি r% ধরে নিলাম, তাহলে ফর্মুলা মেথড যেটা বলেছি যে PTR বাই 100 ইকুয়াল টু হলো আই। এখানে আমি যদি PT আর আই এর মান যদি ইনপুট করে দিই, তাহলে আর এর মান বেরিয়ে গেল। দেখো খুবই সহজ, এখানে 15,000 পি এর মান, টি এর মান এখানে 3 বছর বলে দিয়েছে 3, আর আর কে আরই রেখে দিলাম, বাই 100 করলাম। এখানে আই এর মান বলে দিয়েছে কত? 5,400 টাকা, তাহলে সেটাকে ইনপুট করলাম। এবারে দেখো দুটো শূন্য ক্যান্সেল করলাম, এই শূন্যের সঙ্গে এখানকার একটা শূন্য ক্যান্সেল করলাম, এই 15 দিয়ে যদি টোটালটাকে ক্যান্সেল করি তাহলে 36 হয়ে যায়, আর 3 দিয়ে যদি এটাকে ক্যান্সেল করি তাহলে 12, তাহলে আর এর মান বেরিয়ে গেল 12%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার সে 12%, প্রতি বছর সে 12% হিসেবে সুদ পেয়েছে। এবারে দেখো সেকেন্ড যে পদ্ধতি বললাম, সেকেন্ড পদ্ধতিতে যদি বলি তাহলে কিভাবে বলবো? আমি বললাম যে এসআই অর্থাৎ সরল সুদ কিভাবে পাই বা কত পার্সেন্ট সরল সুদ পাবে সেটা আমরা কিভাবে বের করব? আমরা যদি টাইম আর রেট গুণ করি তাহলে আমরা সরল সুদ পেয়ে যাব, তাই না? তাহলে টাইম এখানে 3 বছর আর রেট এখানে 3r%, তাহলে 3r%, শুধুমাত্র r%, তাহলে 3 ইন্টু r% যদি আমি গুণ করি তাহলে এসআই পার্সেন্টেজ অর্থাৎ সরল সুদ সে পেয়েছে 3r%, প্রিন্সিপালের 3r% সে সরল সুদ হিসেবে পেয়েছে। তাহলে এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে 15,000 টাকা, এর 3r%, তাহলে 3r% মানে কি
3r/100, এর 3r/100 ইকুয়াল টু কত? 5400 টাকা। এবারে এই দুটো শূন্য ক্যান্সেল, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য ক্যান্সেল, মানে আগেরটার মতোই হচ্ছে, দেখো সিমিলার, একদম সিমিলার। শুধুমাত্র আমি বললাম যে আমি আর বলার ভাষাটা শুধু পাল্টে দিয়েছি, আর কিছু করিনি। এখানে 36 হয়ে যাবে, এখানে 3 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 12, তাহলে আর এর মান আমার হয়ে যাবে কত? 12। আর থার্ড যে মেথড আমি বললাম যে থার্ড মেথড যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে বেশি ভালো হয়, মানে মুখে মুখে আমরা করতে পারি। তাহলে কিভাবে মুখে মুখে করতে পারি? এখানে দেখো 3 বছরের সুদ বলে দিয়েছে 5400 টাকা, তাহলে 1800 টাকা সুদ। তাহলে 1800 টাকা সুদ কত? 1 বছরের সুদ 1800 টাকা। কত টাকা 1 বছরের সুদ? 1800 টাকা। এই যে এই কত? 15000 টাকা। এখানে হবে 15000 টাকা। 15000 টাকায় 1 বছরের সুদ 1800 টাকা, তাহলে সুদের হার কত? 12%। সিম্পলি ভাবে বোঝা যাচ্ছে। আর যদি না বোঝা যায় তাহলে একবার ছোট্ট একটা কাটাকুটি করে নিলাম, ক্যান্সেল করে নিলাম, যে 1800 টাকা সুদ 15000 টাকায়, তাহলে 100 টাকায় সুদ কত? এখানে এই তিনটে শূন্য একবারে ক্যান্সেল করে দিলাম, এই যে। তাহলে এখানে 15 দিয়ে যদি, আচ্ছা এখানে 3 দিয়ে ক্যান্সেল করি, যদি 3 দিয়ে ক্যান্সেল করি তাহলে এখানে 5 হয়ে যাবে, আর এখানে 3 দিয়ে ক্যান্সেল করলে 6, আর এই 5 দিয়ে এটাকে করলে 2, তাহলে আমাদের 12% হয়ে গেল। বোঝা গেল? আর এটা তো ডাইরেক্টলি আমি বলেছি আর এর মান বেরোবে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বেরোবে, যেটা আমাদের 12%। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক, দুটোই খুব সহজ অঙ্ক। তাহলে বোঝা গেল, এটা হলো আমরা আর বের করলাম, যে কিভাবে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। বুঝতে পারলে? দুটো এক্সাম্পল দিলাম। এবার আমরা চলে আসবো কিভাবে আমরা টাইম বের করব। টাইম সিমিলার ভাবে আমরা টাইম বের করতে পারি, যেরকম ভাবে আমরা আর অর্থাৎ সুদের হার বের করলাম, সিমিলার ভাবে টাইমও বের করতে পারি। দেখো আমি কোশ্চেন নাম্বার 3 দিয়ে বোঝাচ্ছি। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকায় সবৃদ্ধিমূল 1320 টাকা হবে? এখানে আবার ভাষাটা কিছুটা চেঞ্জ করে দেওয়া আছে, কি 1100 টাকা সবৃদ্ধিমূল 1320 টাকা হবে। সবৃদ্ধিমূল মানে কি? আমরা তো জানি যে সবৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল যদি 1320 টাকা হয়, 1100 টাকা বেড়ে 1320 টাকা হয়েছে, তাহলে আমরা সিম্পলি ভাবে বুঝতে পারছি এখানে সুদ হয়েছে 220 টাকা। বুঝতে পারছি কিনা? আর আমাকে টাইমটা বের করতে বলেছে, আর সুদের হার শুধুমাত্র বলে দিয়েছে 5%, তাই তো? দেখো বিষয়গুলো আমি একবার লিখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে, দেখো তোমাদের ভালো বোঝাতে পারবো। এখানে আমাকে প্রিন্সিপাল যেটা সেটা বলে দেওয়া আছে 1100 টাকা, তাই তো? আচ্ছা, তারপরে এখানে টাইমটা আমাকে বের করতে হবে। টাইমটা আমি টি বছরই দিয়ে দিলাম, টাইমটা হলো টি বছর। যেটা বের করতে বলবে সেটাই রেখে দেবো, ঠিক আছে? তারপরে আর এখানে রেট অফ ইন্টারেস্টে শুধুমাত্র বলে দেওয়া আছে কত? 5%। রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে 5%। রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে 5%। আরেকটা জিনিস যেটা এখানে অ্যামাউন্ট বলে দেওয়া আছে, আর অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে সুদ প্লাস হলো আসল, তাই না? সুদ প্লাস হলো আসল। সুদ প্লাস আসল যেটাকে কি বলা হচ্ছে? অ্যামাউন্ট। আর এটাই বলে দেওয়া আছে আমার 1320 টাকা, তাই তো? সুদ প্লাস আসল যদি 1320 টাকা হয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সুদ কত। তাহলে 1100 টাকা বেড়ে 1320 টাকা হয়েছে, তাহলে এসআই কত? 1320 থেকে 1100 মাইনাস করলে সিম্পলি ভাবে বেরিয়ে যাবে যে 220 টাকা হলো সুদ। 220 টাকা সুদ। তাহলে দেখো এমনিতেই তো অঙ্কটা মুখোমুখি হয়ে যাবে, আমি আগে বলি, আমি পদ্ধতিতে বলি, তাহলে তোমাদের জিনিসগুলো ভালো ক্লিয়ার হবে। এবারে আমরা টি বের করব, তাই তো? তাহলে আমরা একই রকম ভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কি যে পি টি আর বাই 100 ইকুয়াল টু কি? ইকুয়াল টু আই হয়ে যাবে। এবারে পি এর মান এখানে আমি জানি, পি এর মান হলো 1100 টাকা, সেটাকে ইনপুট করলাম। টি এর মান, হ্যাঁ টি এর মান আমাকে বের করতে হবে, তাহলে টি কে টি রেখে দিলাম। আর এর মান জানা আছে, আর এর মান 5%, 5, আর এখানে নিচে 100 হয়ে যাবে। আর এখানে আই ইন্টারেস্ট আমি বের করে নিলাম 220 টাকা, সেটাকে ইনপুট করে দিলাম। এবারে দেখো দুটো শূন্য ক্যান্সেল করলাম, 11 দিয়ে যদি এই টোটালটাকে ক্যান্সেল করি তাহলে দেখো 20, আর 5 দিয়ে যদি এটাকে ক্যান্সেল করি তাহলে 4, তাহলে আমাদের টি এর মান বেরিয়ে গেল 4। টি এর মান হয়ে গেল আমাদের কত? 4, মানে হলো 4 বছর। তাহলে টাকাটা সে 4 বছরের জন্য ইনভেস্ট করেছিল। বুঝতে পারলে? এবারে দেখো দ্বিতীয় পদ্ধতি বলি। আমি যদি এটা বলি, দ্বিতীয় পদ্ধতি বলছি, আসলে এগুলো মুখে মুখে হবে, এত সহজ অঙ্ক। আমি যদি এটা দেখি যে সে হলো কতটা, সে হলো সুদ পেয়েছে 220 টাকা, তাই তো? 220 টাকা সুদ পেয়েছে কত পার্সেন্ট হারে? 5% হারে সুদ পেয়েছে 220 টাকা, 5% হারে। তাহলে আমি যদি একবার দেখার চেষ্টা করি যে সে মোট কত পার্সেন্ট সুদ পেল, 5% হারে এত টাকায় সুদ পেয়েছে 220 টাকা। তাহলে 220 টাকা সে যদি সুদ পেতে চায়, 220 টাকা সে সুদ পেয়েছে 5% হারে, তাহলে এই যে 220,
এই 220 এর কত পার্সেন্ট, মানে 1100-র কত পার্সেন্ট, এটা যদি দেখি যে 220 1100-র কত পার্সেন্ট, তাহলে নিচে 1100 দিলাম আর উপরে দিলাম 220, জাস্ট ওটাকেই আমি আলাদাভাবে বলছি যে নিচে 1100 দিলাম আর 220 টাকা সুদ পেয়েছে, তাহলে শতকরা কত সুদ পেলো, তাহলে 100 টাকায় সে কত সুদ পেলো, শতকরা সুদ বের করলাম। এবারে দেখো এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য ক্যান্সেল করলাম আর এই 11 দিয়ে এইটাকে ক্যান্সেল করলাম, তাহলে দেখো 11 দুগুণে 22 মানে হলো 20, তাহলে 20% সে মোট সুদ হিসেবে পেয়েছে 20%। এবার 20% যদি মোট সুদ হিসেবে পাই, 20% যদি মোট সুদ হিসেবে পাই, তাহলে সে তো প্রতি বছর 5% করে সুদ পেয়েছে, তাহলে মোট সুদ পেয়েছে প্রিন্সিপালের 20%, তাহলে টাকাটা ইনভেস্ট কত ছিল, কত বছরের জন্য ছিল, 20-কে জাস্ট 5 দিয়ে ডিভাইড করলে তাহলেই হয়ে যাবে কত, 4 বছর। এরকমও করতে পারো। আরেকটা যেটা আমি সেকেন্ড মেথড আগের ক্ষেত্রে বলেছিলাম, ঠিক সিমিলার ভাবে বলি আগেরটার মতোই, এখানে আমি বলে দিয়েছিলাম যে এই রেট, পার্সেন্টেজ আর টাইম, রেট আর টাইম গুণ করে আমাদের কি হয়, এসআই পার্সেন্টেজ হয়, অর্থাৎ কত পার্সেন্ট সে সরল সুদ হিসেবে পেয়েছে। একই রকম ভাবে এখানে, এটা থার্ড মেথড বলে দিই, এখানে তাহলে টাইম আর রেট যদি গুণ করি তাহলে এখানে টোটালে কত পার্সেন্ট সুদ পেয়েছে, এসআই সিম্পল ইন্টারেস্ট হিসেবে 5% টি বছর, তার মানে এখানে সে সুদ পেয়েছে 5t%, 5t%। তাহলে এটাই আমরা করতে পারি যে 1100 এর 5t%, আর 5t% মানে কি 5t বাই 100, এটা ইকুয়াল টু কি হয়ে যাবে 220, এটা ইকুয়াল টু 220 হয়ে যাবে। তাহলে এবারে দেখো ক্যান্সেল করলে এই দেখো এটা 220 হবে, হ্যাঁ 220 হবে, এটা যদি 11 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 20 আর 5 দিয়ে এটাকে করলে 4, তাহলে আমাদের টি এর মান বেরিয়ে গেল কত 4, 4 বছর। বুঝতে পারলে বিভিন্ন পদ্ধতিতে করা যাবে, মুখে মুখেও করা যাবে, একদম সিম্পলি ভাবে যদি ভেবে দেখো যে 220 টাকা 1100-র কত পার্সেন্ট, তাহলে দেখলে যে 20%। এবার প্রত্যেক বছর যেহেতু 5% করে সুদ পেয়েছে, প্রত্যেক বছর যেহেতু 5% করে সুদ পেয়েছে, তাহলে বুঝতে পারছো যে টাকাটা 4 বছর ইনভেস্ট ছিল। করা যাবে কিনা বুঝতে পারলে কিরকম ভাবে টি বের করলাম, একদম সিম্পলি ভাবে ফর্মুলা দিয়েও বললাম, এটা বললাম, আরো দুটো মেথড বললাম তাছাড়াও, যেটা বুঝতে পেরেছো আশা করি। এবারে দেখো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার, দেখো কোশ্চেন নাম্বার 4, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। এখানে আমরা বের করব প্রিন্সিপাল, প্রথম দুটোতে আমরা কি বের করলাম রেট পার্সেন্টেজ, তৃতীয়টাতে আমরা বের করলাম টাইম, এবারে আমরা বের করব প্রিন্সিপাল, সেম ওয়েতে, আলাদা কোনো পদ্ধতি নয়। দেখো একদম সিমিলার অঙ্ক। এখানে আমায় যেটা বলে দিয়েছে প্রিন্সিপাল, যেটা আমায় বের করতে হবে, প্রিন্সিপাল আমি ধরে নিলাম পি টাকায় ধরে নিলাম। এবারে টাইমটা আমায় বলে দিয়েছে, টাইমটা বলে দিয়েছে প্রশ্নটাতে যে 4 বছরে, টাইম বলে দিয়েছে 4 বছরে, টাইমটা 4 বছর, আর রেট অর্থাৎ সুদের হার এখানে বলে দিয়েছে 10%। আর আরেকটা জিনিস যেটা বলে দিয়েছে অ্যামাউন্ট, আমরা আগেই বললাম যে অ্যামাউন্ট মানে এই যে আগের অঙ্কটাতেই করলাম, অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল, যেটা আমায় বলে দিয়েছে কত এত টাকা, যেটা সরি এটা 80 টাকা, 3080 টাকা। আচ্ছা এবার আমাকে বের করতে হবে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল বের করতে হবে। দেখো কিভাবে করতে পারি, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা যদি ভ্যালু ইনপুট করে দিই, এই যে আমরা যদি এই রকম ভাবে করি PTR বাই 100 ইকুয়াল টু আই, যদি এখানে আমরা ভ্যালু ইনপুট করি তাহলে আমাদের কিভাবে ভ্যালু ইনপুট করতে হবে সেই বিষয়টা আমি প্রথমে বলে নিই। এখানে পি এর মান পি ইনপুট করবে, টি এর মান যদি বলি তাহলে টি এর মান 4 হয়ে যাবে, আর আর এর মান এখানে 10%, আর এর মান 10% সেটা ইনপুট করলে বাই 100 করলে। আর এখানে আই এর মান কি তুমি জানো, আয়ের মান জানো, সেটা কিভাবে জানো দেখো এরকম ভাবে, এখান থেকে যদি আমি আয়ের মান বের করতে চাইতাম তাহলে কি রকম ভাবে আয়ের মান বের করতে পারতাম, এখান থেকে যদি আই বের করতে চাই এসআই, তাহলে আমি বুঝতে পারছি অ্যামাউন্ট হয়েছে এত, সেটা সুদে আসলে বেড়ে হয়েছে এত, আর এর থেকে আমি পি প্রিন্সিপাল যেহেতু পি টাকা সেটা বাদ দিলেই আমার অ্যামাউন্ট বেরিয়ে যাবে, তাই না? তাহলে এইটা করতে পারতে যে আই ইকুয়াল টু তোমরা কি লিখতে পারতে এখানে এই যে 3080 বাই মাইনাস পি, 3080 মাইনাস পি। এবারে যদি এটাকে আমরা সলভ করি তাহলে আমাদের এখান থেকে পি এর ভ্যালু বেরিয়ে যাবে, কিন্তু আমাদের এই পদ্ধতি করব না, যে পদ্ধতি আমি দেখালাম এই পদ্ধতি কিন্তু করব না। এখান থেকে সলভ করলে পি এর মান বেরিয়ে যাবে, কিন্তু এই পদ্ধতি আমরা করব না। কেন করব না? কারণ এই পদ্ধতিটা করতে গেলে বেশ কিছুটা টাইম লেগে যাবে। কেন টাইম লেগে যাবে দেখো কিভাবে টাইম লাগবে। এখানে আমি যদি 0 0 ক্যান্সেল করি, আমি পদ্ধতিটা দেখিয়ে দিই যাতে তোমাদের জানা হয়ে থাকে।
শূন্য শূন্য ক্যান্সেল করে দিলাম। এবারে দেখো এখানে যদি করি, এখানে 4p লিখে রাখলাম, উপরে 4p। আচ্ছা এখানে এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এই কোণাকুণি গুণ হবে, এইটা দিয়ে এটাকে গুণ হবে, আর এই কোণাকুণি গুণ হবে, তাই তো? এবার 10 দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, 10 দিয়ে গুণ করা সহজ তো, তার জন্য আমি আর কাটিনি, এই যে -10p হয়ে যাবে, 10p। এবারে দেখো এটাকে বুঝতে পারলে তো, এই জায়গাটাতে এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর এটা গুণ করে এই যে 4p হয়ে গেল, আর এই 10 দিয়ে এটাকে গুণ করে এই যে এটা হলো, বুঝতে পারলে এই বিষয়টা হলো। এবারে দেখো এই 10pটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কত হয়ে যাবে, 10p - pটা 10p এদিকে এলে 14p হয়ে যাবে, 14p = আমাদের হয়ে যাবে কত, এইটা এইটা। এবারে যদি 14 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করি তাহলে কতবার যাবে দেখো, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, 0 0, 2200 টাকা। তাহলে আমাদের পি এর ভ্যালু কত হয়ে যাবে, 2200 টাকা, 2200 টাকা, বুঝতে পারলে? এবার এখানে ভ্যালুটা খুব ইজি ভ্যালু ছিল, তার জন্য এখানে ক্যালকুলেশন করা খুব ইজি হলো, করতে পারবো এইভাবে আমরা করতে পারবো, কিন্তু এর থেকেও সহজ মেথড যদি থাকে তাহলে আমরা কেন এইভাবে করব? আমি এটাই, আমার সাজেশন এটাই থাকবে যে এই পদ্ধতিতে আমরা করব না। দেখো কি পদ্ধতিতে করব, এখানে টি অর্থাৎ 4 বছরের জন্য টাকাটাকে ইনভেস্ট করে রেখেছে, আর % হারে অর্থাৎ 10% হারে ইনভেস্ট করেছে, তাহলে আমায় বলো এসআই পার্সেন্টেজ কত, এসআই পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট সে প্রিন্সিপালে সে কত পার্সেন্ট সুদ হিসেবে পেয়েছে। এটা তো আমি আগেই বললাম যে আমরা যদি টাইম আর রেট গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাই, আমরা তত পার্সেন্ট সুদ হিসেবে পাই, সরল সুদের ক্ষেত্রে তত পার্সেন্ট সুদ হিসেবে পাই প্রিন্সিপালের। তাহলে এখানে 4 × 10 যদি করি তাহলে 40% সে সুদ হিসেবে পেয়েছে, প্রিন্সিপালের 40% সুদ হিসেবে পেয়েছে। আর প্রিন্সিপাল মানে আমাদের অলওয়েজ ভেবে নিতে হবে 100%, প্রিন্সিপাল মানে পুরো টাকা মানে 100%, প্রিন্সিপাল মানে 100%, তাহলে 100% প্রিন্সিপাল আর তার সঙ্গে যদি 40% সুদ হিসেবে পাই তাহলে অ্যামাউন্ট দাঁড়ালো কত, 140%, 140%। আর এই 140%-এর ভ্যালু দেখো বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, 140%-এর ভ্যালু বলে দেওয়া আছে 3080 টাকা। আমরা এই পদ্ধতি করব, ডাইরেক্টলি আমরা এটা বুঝতে পারছি, এই লাইনটা করতে পারবো। আমরা শুরু করব এই লাইনটা থেকে, বুঝতে পারলে কিভাবে? এখানে আমাদের প্রিন্সিপাল যখনই বের করতে বলেছে আমি বললাম প্রিন্সিপাল মানে 100%। এবারে এখানে টাইম বলে দিয়েছে 4 বছর আর রেট পার্সেন্টেজ বলে দিয়েছে 10%, তাহলে বুঝতে পারছো 10%, 4 10 40% সুদ হিসেবে পেয়েছে, তাহলে তার অ্যামাউন্ট এখন কত দাঁড়িয়েছে, 140%। তাহলে তুমি একবারে লিখতে পারবে যে 140%-এর ভ্যালুই হলো কত, 3080 টাকা। এখান থেকে যদি 1%-এর ভ্যালু করো তাহলে 1% = 3080/140 লিখতে পারবে। আর আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, আর প্রিন্সিপাল মানে কি বললাম আমি, 100%, তাহলে তুমি করবে 100%-এর ভ্যালু। এবার 100%-এর ভ্যালু যদি করো তাহলে এই যে /140। এবারে যদি এই শূন্য ক্যান্সেল করে দাও তাহলে দেখো এইটা এর মধ্যে কতবার যাবে, এক্স্যাক্টলি 22 বার চলে যাবে। আর 22 বার যদি যাই তাহলে এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল 2200 টাকা, বোঝা গেল? এই পদ্ধতিতে আমরা করব, কিন্তু এই পদ্ধতিতে আমরা করতে পারি। এবারে দেখো এর থেকেও আমি আরো শর্ট মেথড বলছি, দেখো সেটা কি, এটা তো সেকেন্ড মেথড বললাম, এবারে দেখো থার্ড মেথড বলছি। থার্ড মেথডটা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমি এটাই বললাম যে এসআই পার্সেন্টেজ অর্থাৎ এসআই সে কত পার্সেন্ট পেয়েছে, 40%। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এসআই সে কিভাবে 40% পেয়েছে। এবারে আমি যদি বলি এই 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, তাহলে 4/10। এই ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখতে হবে কিন্তু। এই দেখো 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কিভাবে, 40/100, 40% মানে 40/100, আর 40/100 এখানে আমি যদি এই ক্যান্সেল করে দিই তাহলে 4/10, বুঝতে পারলে? 4/10 এইভাবে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে, এই যে এরকম ভাবে 1/10 এর ভ্যালু হলো কত, 10%, জানা আছে তো? এটা অনেকেরই জানা আছে, ম্যাক্সিমাম জনেরই জানা আছে। আমি যদি বলি 1/5 এর মান কত, 1/5 মানে 20%। এই ভ্যালুগুলো, এই বেস ভ্যালুগুলো মনে রাখতে হবে, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, এরকম ভাবে এই কিছু ফ্র্যাকশন ভ্যালু রয়েছে যে ভ্যালুগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে কি হবে, এই ভ্যালুগুলো আমাদের এরকম ভাবে বের করতে হবে না, কারণ এরকম ভাবে যদি বের করতে হয় তাহলে সেখানে আমাদের 2 সেকেন্ড চলে যাবে, সে টাইমটা তো দিলে হবে না, কারণ পরীক্ষার হলে প্রত্যেকটা সেকেন্ডের খুব ভ্যালু রয়েছে, তার জন্য প্রত্যেকটা সেকেন্ডকে খুব ভালো ভ্যালু দিতে হবে।
প্রত্যেকটা সেকেন্ডকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তাহলে এটা আমাদের যে এরকমভাবে আমি বললাম যে যদি আমরা জানা থাকে, আর এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগবে। এরকমভাবে যে ফ্র্যাকশন ভ্যালুগুলো দেখো আমি একটা পাশে চার্ট দিয়ে দিয়েছি, এই প্রত্যেকটা ফ্র্যাকশন ভ্যালু আমাদের মনে রাখতে হবে। দেখতে পেলে চার্টটা, এই যে চার্টে যে ভ্যালুগুলো রয়েছে এই প্রত্যেকটা ফ্র্যাকশন ভ্যালু আমাদের মনে রাখতে হবে। কিভাবে কি ফ্র্যাকশন ভ্যালু অনেকেরই জানা আছে, আর যাদের জানা নেই তাদের জন্য আমি ফ্র্যাকশন ভ্যালুর ক্লাস করিয়ে রেখেছি, অবশ্যই ফ্র্যাকশন ভ্যালুর ক্লাসটাকে দেখে নেবে। এখানে 40% হয়ে গেল, এসআই মানে হলো 40%, মানে সিম্পল ইন্টারেস্ট সে 40% পেয়েছে, আর যার ভ্যালু হলো কি 4/10। তার মানে এই অলওয়েজ নিচেরটা কি হয়, নিচেরটা হলো কি আসল, নিচেরটা হয়ে যাচ্ছে কত কি আসল, নিচেরটা হয়ে যাচ্ছে আসল, আর উপরেরটা হলো সুদ। মানে 10 ইউনিট যদি আসল হয়, সেই 10 ইউনিট আসলে সে 4 ইউনিট সুদ হিসেবে পেয়েছে, এখানে ইউনিট হিসেবে ধরবো যে 10 ইউনিট যদি আসল হয় তাহলে 4 ইউনিট সে 10 ইউনিটের সুদ হিসেবে 4 ইউনিট পেয়েছে। তাহলে অ্যামাউন্ট কত ইউনিট দাঁড়ালো বলো, তাহলে অ্যামাউন্ট আমাদের দাঁড়ালো 14 ইউনিট, অ্যামাউন্ট আমাদের দাঁড়ালো 14 ইউনিট, আর এই 14 ইউনিটের ভ্যালুই কত, এই 14 ইউনিটের ভ্যালুই আমাদের বলে দিয়েছে এই যে এত 3080 টাকা, এই 14 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 3080 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি আমাদের করি তাহলে এখানে এটা করতে পারি। আর আমাদের কত ইউনিট, প্রিন্সিপাল মানে আমাদের কত ইউনিট, আসল 10 ইউনিট, তাহলে আমাদের বের করতে হবে 10 ইউনিটের ভ্যালু। তাহলে 10 ইউনিট ইকুয়াল টু আমাদের হয়ে যাবে কত 3, আচ্ছা এখানে এইটা বাই 14 হবে, তাহলে আমাদের 10 ইউনিট ইকুয়াল টু কি হয়ে যাবে, 10 ইউনিট ইকুয়াল টু এটা হয়ে যাবে 14 ইন্টু 10। এবারে এই 14 দিয়ে যদি এটাকে করি তাহলে দেখো এখানে 2 2 0, তাহলে আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে এত 2200 টাকা। বুঝে গেল? এটা সব থেকে বেস্ট মেথড, যে মেথড আমি প্রত্যেককে সাজেশন করব যে তোমরা এই যে থার্ড যে মেথড বললাম, থার্ড যে পদ্ধতি বললাম, তৃতীয় পদ্ধতিতে তোমরা করবে। বুঝে গেল? বলে তো দিলাম, প্রত্যেকটা পদ্ধতি বলে দিলাম, দেখো খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে তোমরা যে কোনো মেথডে করতে পারো, তাই না? যেটা বেশি ইজি হবে, আমার সাজেশন থাকবে থার্ড মেথড, এরপরেও তোমার কাছে যেটা বেশি ইজি লাগবে সেই পদ্ধতিতে করবে। বোঝা গেল? চলে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আর খুব সহজ অঙ্ক, যেটা আমাদের খাতা পেন লাগে না করতে। কিভাবে করব দেখো খুব ভালো করে, তাহলেই বুঝতে পারবে যে খাতা পেন লাগবে কি লাগবে না। এখানে বার্ষিক কত হার সুদে, অর্থাৎ সুদের হার বের করতে বলেছে, টাইম বলে দিয়েছে 2 বছর, আর সুদ আর আসলের অনুপাত বলে দিয়েছে 25:4। দেখো কোশ্চেন নাম্বার 5, এখানে আমায় বলে দিয়েছে আসল আর সুদের অনুপাত বলে দিয়েছে। প্রথমে আসল লিখি, আসল আর সুদ, আসল আর সুদ এদের অনুপাত আমায় বলে দিয়েছে 25:4, অর্থাৎ 25 ইউনিট যদি আসল হয়, সেই 25 ইউনিট আসলে 4 ইউনিট সুদ পেয়েছে, আর যেটা টাইমটা কিন্তু বলে দিয়েছে 2 বছর। এইটা খেয়াল রাখতে হবে, টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। এখানে 2 বছরে সুদ আর আসলে অনুপাত 25:4 দেওয়া আছে। আচ্ছা 2 বছরে যদি 25:4 দেওয়া থাকে, তাহলে এবারে আমরা কি করব, সুদ 4 টাকা 2 বছরে বলে দিয়েছে, এবারে আমরা কি করব, এবারে আমরা এই আসলটাকে 100 করব। আমাকে সুদের হার বের করতে বলেছে, আর সুদের হার মানে কি, 100 টাকায় যত টাকা এক্সট্রা পাওয়া যায় সেটাই তো আমাদের সুদ, ততই তো সুদের হার, সেটাই তো। তাহলে 25 টাকা যদি 25 ইউনিটে যদি 4 ইউনিট সুদ হিসেবে পাওয়া যায় 2 বছরে, তাহলে আমি এটাকে কি করছি, 100 করছি, আসলটাকে 100 করছি। তাহলে এইটাকে যদি 100 করতে চাই তাহলে বলো কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। এই 25কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 100 পাই। আর এখানে যেহেতু অনুপাত সম্পর্কে রয়েছে, তাহলে এটাকে যদি 4 দিয়ে গুণ করি এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাই এটাকেও যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে, 16 ইউনিট। 16 ইউনিট, অর্থাৎ 100 ইউনিটে 16 ইউনিট কি হয়েছে, সুদ হিসেবে পেয়েছে। 100 ইউনিটে 16 ইউনিট সুদ হিসেবে পেয়েছে, তার মানে 16% সুদ হিসেবে পেয়েছে, তাই না? এবার এই যে 16% সুদ পেয়েছে, এটা কত বছরে, টাইমটা কিন্তু বললাম খুব গুরুত্বপূর্ণ জিনিস। 16% অ্যান্সার করে দেবে আর ভুল হয়ে যাবে। এখানে কিন্তু 16% নয়, কারণ 16% সুদ পেয়েছে ঠিকই, সেটা তো 2 বছরে 16% পেয়েছে, 2 বছরে 16% পেয়েছে, তাহলে 1 বছরে কত পার্সেন্ট পেয়েছে, তাহলে 1 বছরে বের করার জন্য তুমি এটাকে 2 দিয়ে ভাগ করবে, মানে 8% সুদ হিসেবে পেয়েছে। বুঝতে পারলে? যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 8%।
যেটা দেখো কোন অপশনে রয়েছে 8%, অপশন সিতে রয়েছে। বুঝতে পারলে, এটা একটা পদ্ধতি গেল। আমি আমার সাজেশন থাকবে এই পদ্ধতিতে করার। আমি আরেকটা পদ্ধতি বলছি। আমি বললাম যে এখানে আমাদের আসল যদি 25 ইউনিট হয়, দেখো এখান থেকে আমি ধরতে পারি আসল হলো 25 ইউনিট ধরতে পারি, আর সুদ আমি ধরতে পারি কত ইউনিট, সুদ আমি ধরতে পারি 4 ইউনিট। যদি আমরা সূত্র দিয়ে করতাম তাহলে এইভাবে করতাম, এখানে আমাকে আর পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে একই রকমভাবে PTR/100 ইকুয়াল টু আই। এবারে পি এর মান এখানে আমরা 25 ইউনিট ইনপুট করতাম, 25 ইউনিট, আর টাইম এখানে বলে দিয়েছে 2 বছর, 2 দিতাম, আর আর এর মান এটা তো বের করব তাই না, বাই 100 দিতাম, আর এখানে সুদের হার এখানে 4 ইউনিট দিয়ে দিতাম। এবারে দেখো এই এই ইউনিট কাটা, ইউনিট কাটা, ওটা তো দিয়েছি। এবার 25 দিয়ে যদি এই 100কে কাটি তাহলে 4 25 104, তাই না, আর এই 2 দিয়ে যদি এই 4কে কাটি তাহলে এখানে 2 হয়ে যাবে। এবারে দেখো তাহলে আর কোনাকুনি গুণ হয়, আমরা জানি সমান চিহ্ন থাকলে কোনাকুনি গুণ হয়, এখানে আর ইকুয়াল টু 4 দুগুণে 8%। এভাবেও করতে পারি, কিন্তু আমার সাজেশন থাকবে এই যে প্রথম যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে করার। এরকম ভাবে কেন করবো, এরকম ভাবে আমার করার কোনো দরকার নেই, কারণ এরকম ভাবে তুমি করলে মুখে মুখে করতে পারবে যে 25/4, 25কে 100 করতে হবে, কত দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে, তাহলে ওটাও 4 দিয়ে গুণ করে 4 4 16, আর 16% সুদ হিসেবে পেয়েছে 2 বছরে, তাহলে 1 বছরে 8%। একদম সিম্পলি ব্যাপার। কোশ্চেন নাম্বার 5 বোঝা গেল। এরকম ভাবে রেশিও দিয়ে কিন্তু খুব আসে, দেখো আমি বেশ কয়েকটা রেশিও দিয়ে এক্সাম্পল দিচ্ছি যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কোশ্চেন নাম্বার 5 হলো, চলে আসো কোশ্চেন নাম্বার 6 এ। কোশ্চেন নাম্বার 6, আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত, আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? আমি আগেরটা কি বলে দিয়েছিলাম, আসল আর সুদের অনুপাত, আর এখানে বলে দেওয়া আছে আসল আর স্ববৃদ্ধিমূলের অনুপাত, সিমিলার অঙ্ক। দেখো শুধুমাত্র একটা টার্ম পাল্টে দিয়েছে, এখানে আসল রেশিও স্ববৃদ্ধিমূল, আর স্ববৃদ্ধিমূল মানে আমরা জানি, আমরা প্রত্যেকেই জানি স্ববৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল, তাই না, তাহলে আসল প্লাস স্ববৃদ্ধিমূলের অনুপাত বলে দিয়েছে 20:21, অর্থাৎ 20:21, তাই বলে দিয়েছে তো। হ্যাঁ, তাহলে দেখো একদম সিম্পলি ভাবে এখান থেকে আমরা এভাবেও করতে পারি, এখান থেকে এসআই বের করে নিয়েও করতে পারি, না করেও করতে পারি, যে কোনোটা করতে পারি। তাহলে আসল যদি 20 ইউনিট হয় তাহলে স্ববৃদ্ধিমূল 21 ইউনিট, তাহলে আমি বলো এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, ইন্টারেস্ট হিসেবে সে কত পেয়েছে, 1 ইউনিট, একদম সিম্পলি ব্যাপার, ইন্টারেস্ট হিসেবে সে 1 ইউনিট পেয়েছে, তাই তো, ইন্টারেস্ট হিসেবে 1 ইউনিট পেয়েছে। এবারে কি বললাম, আসলকে তুমি কত করবে, আসলকে বললাম 100 করবে, তাহলে আসলকে যদি 100 করতে চাও, এটা 1 বছরেই, কিন্তু এটা কিন্তু টাইম বলে দিয়েছে 1 বছরের, এখানে 2 বছর 3 বছর বলেনি, যেমন আগেরটাতে 2 বছর বলা ছিল। তাহলে এটাকে যদি 100 করতে চাও তাহলে কত দিয়ে গুণ করবে, 5 দিয়ে গুণ করবে, তাহলে এটা 100 হয়ে যাবে। সিমিলার ভাবে এখানে স্ববৃদ্ধিমূলকে আর আমার কাজে লাগাতে হবে না, এইটাকে যেহেতু আমি এটাকে সিম্পল ইন্টারেস্ট কাজে লাগাচ্ছি, যে কোনো একটাকে কাজে লাগালে হবে, স্ববৃদ্ধিমূলকে কাজে লাগাবে নয় সিম্পল ইন্টারেস্টকে কাজে লাগবে, যে কোনো একটাকে কাজে লাগালে হবে। আমি এটাকে কাজে লাগিয়ে দেখাই, এটাকে 5 গুণ করেছি, তাহলে এটাকেও 5 গুণ করতে হবে, মানে এটা তাহলে কত হয়ে যাবে 5, তাহলে 100 টাকায় 5 টাকা সুদ, তার মানে 5% সুদ, একদম সিম্পলি ব্যাপার। যেটা আমাদের খাতা পেন দরকার হবে কি, এই ধরনের অঙ্ক করতে খাতা পেন দরকার হবে না, আর এই ধরনের অঙ্ক যদি খাতা পেন দরকার হয় তাহলে সিলেকশন হবে না, বুঝতে পারলে, কারণ খুবই সিম্পল একটা অঙ্ক, যেটা খাতা পেন যদি ইউজ করতে হয় তাহলে কি করে হবে 5%। তাহলে এবার আমি এসআই কে নিয়ে ক্যালকুলেশন করলাম, আর এটাকে নিয়ে যদি ক্যালকুলেশন করতাম তাহলে কিভাবে করতাম দেখো, তাহলে এটাকেও কি করতাম 5 গুণ করতাম, 5 গুণ করলে এটা কত হয়ে যেত, এটা হয়ে যেত 105, তাহলে 100 টাকা বেড়ে 105 টাকা হলো, তার মানে 5% সুদ হলো। যে কোনোটা নিয়ে করতে পারো, এখানে প্রত্যেকটাই রেশিও সম্পর্কে আছে, বুঝতে পারলে, এখানে যেহেতু স্ববৃদ্ধিমূল যেহেতু রেশিও সম্পর্কে আছে, তাই এসআইটাও আসলের সঙ্গে রেশিও সম্পর্কেই আছে। কোশ্চেন নাম্বার 6, যেটা খুব ইজি অঙ্ক ছিল। চলে আসো কোশ্চেন নাম্বার 7, যেখানে এবারে আয়ের মান বের করব, সিম্পল ইন্টারেস্ট বের করব, যেটা প্রত্যেকেই পারবে আর কি, i = PTR/100 করে দিলে হয়ে গেল। এবার সেটা তো আমরা করব না, দেখো আমরা আরো সহজ পদ্ধতি করব। এখানে কোশ্চেনটা এরকম ভাবে বলে দেওয়া আছে যে 6535 টাকায় 10% হারে 6 বছরে সুদ কত হবে, 6535 টাকা, এখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে আর রেট পার্সেন্টেজ বলে দেওয়া আছে 10%, আর 6 বছরের জন্য। তাহলে কোশ্চেন নাম্বার 7, এখানে
আমরা জানি এর আগের অঙ্কগুলোতেই করলাম যে এসআই অর্থাৎ সে প্রিন্সিপালের কত পার্সেন্ট সুদ পাবে সেটা আমরা কিভাবে পাই, টাইম আর রেট পার্সেন্টেজ গুণ করে, তাই তো। তাহলে এখানে টাইম বলে দেওয়া আছে 6 বছর আর রেট বলে দেওয়া আছে 10%, তাহলে সে কত পার্সেন্ট সুদ হিসেবে পেয়েছে, 60% সে সুদ হিসেবে পেয়েছে। সে সুদ হিসেবে পেয়েছে 60%, আর 60%-এর যদি ফ্র্যাকশন ভ্যালু বলি তাহলে 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, এটা সিম্পলিভাবে একদম মনে রাখা দরকার যে 10% মানে 1/10, 10% মানে 1/10, তাহলে 60% মানে 6/10, একদম মনে রাখা দরকার। কিন্তু আমি দেখো করে দেখাচ্ছি, এখানে 60% এরকমভাবে এই 10 কেটে দিলাম, তাহলে 6/10। এবারে দেখো তাহলে আমরা বুঝতে পারছি কি এখান থেকে কি পেলাম, আমি এটা একবার ফ্রেশ করে লিখি যে 6/10 পেলাম। তাহলে এই 10 ইউনিট যদি আসল হয়, এইটা যদি আসল হয় অর্থাৎ 10 ইউনিট আসল হলে 6 ইউনিট কি সুদ হিসেবে পাবে, তাই না। 10 ইউনিট আসল হলে 6 ইউনিট সে সুদ পাবে, 10 ইউনিটে 6 ইউনিট সুদ পাবে। এবার আমাকে এটা বলেই দিয়েছে আসল কত, এখানে আমায় বলে দিয়েছে আসল হলো 6535 টাকা। তাহলে আমি বলতে পারি যে এই 10 ইউনিট ইকুয়াল টু হলো 6535 টাকা, বলতে পারি যে 10 ইউনিট ইকুয়াল টু 6535। এখান থেকে 1 ইউনিট ইকুয়াল টু, আচ্ছা একটা জিনিস বলো, এইটা কি লেখার দরকার আছে, এই যে এইটা 1 ইউনিট ইকুয়াল টু 6535/10, এটা তো আমরা একবারেই এটা করতে পারি যে 10 ইউনিট ইকুয়াল টু এত, আমাকে সুদ বের করতে বলেছে, সুদ বের করতে হবে, তাহলে একবারে আমি বলতে পারি যে 6 ইউনিট ইকুয়াল টু কত হবে, তাই না। এই মাঝের লাইনটা কিন্তু না করলেও আমরা করতে পারবো। তাহলে 6 ইউনিট ইকুয়াল টু কত, এখানে দেখো কিভাবে করব, এখানে 10 দিয়ে আমি যদি গুণ করি, ডিভাইড করি, এটা ডিভাইড করতে বলেছে, তাহলে এখানে এক ঘর আগে দশমিক হবে, তাহলে একদম সিম্পলি ভাবে বুঝতে পারছি, এটা যেহেতু বুঝতে পারছি তাই আমি 10কে আর বইয়ে নিয়ে বেরালাম না, 10কে আর বই নিয়ে এলাম না নিচে। তাহলে এখানে এইটা এখানে এক ঘর আগে দশমিক হবে, এইটা ইন্টু 6, তাই তো। এবার এইটা ইন্টু 6 যদি করি, এবারে দেখো আমরা টোটাল গুণ করবো না, এমনিতে তো টোটাল গুণ খুবই সহজে করতে পারবো, সেটা তো করতে পারবো। এবার কথাটা সেটা নয়, আমরা যদি তার থেকেও সহজে করতে পারি তাহলে সেটা কিভাবে, দেখো আমরা ইউনিট ডিজিট মেথডে করব। কিভাবে, এখানে 5 6 30-এর 0, বুঝতে পারছি দশমিকের পরে এখানে 0 হবে। এবার এটা তো আমাদের অপশনে দেওয়া থাকবে না, তারপরে কি হবে, 30-এর 0 হলে ক্যারি 3 মানে হাতে 3, 3 6 18 আর 3 21, 21-এর 1, 3 6 18 আর 3 21-এর 1, অর্থাৎ অ্যান্সার হবে সেটা যে অপশনটার লাস্ট ডিজিট 1 আছে, অ্যান্সার হবে সেটা যে অপশনটার লাস্ট ডিজিট 1 আছে। আর এরকম দেখো একটাই অপশন আছে, অপশন বি 3921, 3921, 3921, তাহলে আমাদের টোটাল গুণটা করতে হলো না, বুঝতে পারলে। এরকমভাবে ইউনিট ডিজিট এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু করতে পারি খুব সহজে, কারণ টোটাল গুণটা করতে গেলে হয়তো বা আর 1 সেকেন্ড বেশি লাগতে পারতো, সেটা আমরা এইভাবে করতে পারি। কীরকমভাবে আমি আরেকবার বলি, 5 6 30-এর 0 হয়ে গেল, এটা তো দশমিকের পরে 0, কারণ এখানে দশমিক যেহেতু রয়েছে এখানেও দশমিক হবে, এক ঘর আগে দশমিক হবেই, মানে এখানে যে গুণফল হবে সেই গুণফলের অবশ্যই এক ঘর আগে দশমিক হবে, হবে তো, কারণ এখানে দশমিক রয়েছে। এবারে 3 6 18 আর হাতে যেহেতু 3 ছিল, 18 আর 3 21-এর 1 বসিয়ে দিলাম, তাহলে লাস্ট ডিজিটটা আমি বুঝতে পারছি 1 হবে। এবারে দেখো টোটাল গুণটা আমি করে দেখাচ্ছি, 5 6 30 আর 2 এ 32-এর 2, হাতে 3 3 6 6 34 আর 3-এ 39, দেখো তাই হলো, সিমিলার অ্যান্সার হলো, বুঝতে পারলে। এরকমভাবে আমরা করতে পারি অপশনকে কাজে লাগিয়ে, যেহেতু আমাদের পরীক্ষাতে অপশন থাকবে। কোশ্চেন নাম্বার 7 হলো, চলে আসি কোশ্চেন নাম্বার 8, বুঝতে পারলে তো কোশ্চেন নাম্বার 7 খুব সহজ অঙ্ক। আচ্ছা আরেকটা যেটা বললাম কোশ্চেন নাম্বার 7টা এই পদ্ধতিতে বললাম, আর তোমরা এই পদ্ধতিতে তো করতেই পারবে আমি আশা করি, সেই জন্য এই পদ্ধতি আর আমি বলিনি যে I = PTR/100, এই পদ্ধতিতে তো করতে পারবে, কারণ এখানে প্রত্যেকের ভ্যালু, এখানে পি এর মান বলে দেওয়া আছে 6535, টি এর মান বলে দেওয়া আছে কত বছর বলে দেওয়া ছিল, এখানে টি এর মান 6 বছর বলে দেওয়া ছিল, আর আর এর মান বলে দেওয়া আছে 10%, এখানে ইনপুট করলে হয়ে যাবে। দেখো একবার বলেই দিই বিষয়টা, তাহলে বিষয়টা ক্লিয়ার থাকবে। 6535 ইন্টু টি এর মান বলে দেওয়া আছে কত, টি এর মান বলে দেওয়া আছে 6 বছর ইন্টু 10% ডিভাইডেড বাই 100। এবারে যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এখানে আয়ের মান বেরিয়ে যাবে 3921, অর্থাৎ 3921, এটাই তো বেরোলো, হ্যাঁ 3921, যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে এত টাকা সে সুদ হিসেবে পাবে। বুঝতে পারলে খুব সহজ অঙ্ক, যে কোনো পদ্ধতিতে করতে পারো। আমার সাজেশন থাকবে আমি প্রথমে যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে করার। তোমার যদি এই ফর্মুলা মেথড বেশি ইজি মনে হয় তাহলে অবশ্যই ফর্মুলা মেথড করবে।
কোশ্চেন নাম্বার 8, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ হিসেবে পেল, সে কত টাকা জমা রেখেছিল? এখানে 8% হারে সুদ পেয়েছে আর 6 বছর জমা রেখেছিল, আর মোট সুদ পেয়েছে 8,376 টাকা। তাহলে সে কত টাকা জমা রেখেছিল এটা বের করতে বলেছে। দেখো কিভাবে করব। কোশ্চেন নাম্বার 8, এখানে আমি এটাই বললাম, এখানে আর পার্সেন্ট অর্থাৎ সুদের হার এখানে 8% বলে দিয়েছে, আর টাইম বলে দিয়েছে 6 বছর, 6 বছর, তাই তো? তাহলে সে প্রিন্সিপালের কত পার্সেন্ট সুদ হিসেবে পেয়েছে আমি যদি বলি, তাহলে আমরা তো এটা জানি যে রেট আর টাইম যদি গুণ করি তাহলে তত পার্সেন্ট সে সুদ পেয়েছে, 6 8 48, তাহলে সে প্রিন্সিপালের 48% সুদ পেয়েছে। আর সে কত টাকা সুদ পেয়েছে এটা আমার প্রশ্নে বলে দেওয়া আছে, 8,376 টাকা সে সুদ পেয়েছে। তাহলে একদম আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এই 48% এর ভ্যালুই হলো কত? 8,376। একদম এটা তো বলতেই পারি। তাহলে এখান থেকে আমি যদি বলি 1%-এর ভ্যালু, 1%-এর ভ্যালু কত হবে? 8,376। আর একটা জিনিস আমি বলে দিই, আমাদের মনের মধ্যে একদম গেঁথে নিতে হবে যে এই প্রিন্সিপাল মানে অলওয়েজ হলো 100%। এটা কিন্তু আমাদের মনের মধ্যে একদম গেঁথে নিতে হবে, কারণ এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে অলওয়েজ প্রিন্সিপাল মানে 100%। তাহলে 48% 1%-এর ভ্যালু, আচ্ছা এখানে বাই দিইনি, এইটা বাই 48 হবে, তাই না? এবারে আমি যদি 100%-এর ভ্যালু বের করি, মানে প্রিন্সিপাল বের করবো, তাহলে 100% ইকুয়াল টু কী হয়ে যাবে? এইটা ইন্টু 100 ডিভাইডেড বাই 48, তাই নয় কি? এবারে একটা জিনিস বলো, আমার এই সেকেন্ড লাইন কি করার দরকার আছে? এটা তো ছোটরা করে, আমাদের কি করতে হবে? অরিজিনালি সেকেন্ড লাইন আমাদের কারোরই করার প্রয়োজন নেই, একেবারে ফার্স্ট লাইন করলাম যে 48% মানে এত, তাহলে 100% মানে এত। করতে পারবে কি না এটা? প্রত্যেকেই পারবে, এতটুকু বিশ্বাস আছে। তাহলে দেখো এখানে এবারে যদি ক্যান্সেল করি, এটাকে যদি আমি 25 4 দিয়ে ক্যান্সেল করলাম 25, এটাকে 4 দিয়ে করলে 1 আর 2 12, আর এই 12 দিয়ে যদি এটাকে করে দিই তাহলে 6 6 12 72 হয়ে যাবে, বাজবে 8 আর 3 11 117, 9 12 108 108, 7 আর 2 9 8 12 96, এটা হয়ে যাবে। এবারে দেখো, এবারে এই গুণটা করব, এই গুণটার পদ্ধতি বলি। এই 25 দিয়ে এই গুণটা 25 দিয়ে একবারে 8 করলে 8 25 200। যদি ইউনিট ডিজিট মেথডে অ্যাপ্লাই করতে পারো, এখানেও দেখো যে কোন অপশনটা শেষে 0 আছে। তুমি যদি দেখো এখানে প্রত্যেকটা অপশনেরই শেষে 0 আছে, তাহলে আমি ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করে করতে পারবো না। নেক্সট দেখো 8 25-এ কত দিয়েছে? 8 25-এ হলো 200, 200-র 0 দিয়েছি, ক্যারি কিন্তু 20, মানে 20 আমাদের হাতে রয়েছে। এবার 25 9 25-এ কত? 9 25-এ 225, আর তার সঙ্গে যদি 20 যোগ করি, 225-এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে 245, 245-এর 5, তাহলে শেষে হবে 50। তাহলে দেখো কোন অপশনটা শেষে 50 আছে। এবারে দেখো আমাদের অ্যান্সার কমপ্লিট। এরকম একটাই অপশন আছে যার শেষে 50, যেটা দেখো অপশন ডি, 17450, 17450, এইটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের টোটাল গুণটা করতে হলো কি? টোটাল গুণটা আমাদের করতে হলো না, বোঝা গেল? আমি টোটাল গুণই করে দেখাচ্ছি, মানে আমি বলছি এটাই যে তোমরা পরীক্ষাতে এইভাবেও করতে পারো। এখানে 9 25-এ 125 আর 20 যোগ করে, 225 আর 20 যোগ করে 245-এর 5 বসিয়েছি, আর হাতে রয়েছে কত? 245-এর 5 বসিয়েছি, তাহলে হাতে রয়েছে 24। আর এখানে আমি যদি করি তাহলে 6 25-এ কত হয়ে যাবে? 150, 150-র সঙ্গে আমি যদি 24 যোগ করি তাহলে হয়ে যাবে 174। দেখলে তাই হলো। তাহলে আমাদের এই শেষের 6 25 গুণ করে তার সঙ্গে আর 24 যোগ করার এতটুকু আমাদের ক্যালকুলেশন করতে হলো না, আমরা শুধুমাত্র এতটুকু ক্যালকুলেশন করেই বলতে পারলাম। বোঝা গেল? এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হয়, খুব ছোট ছোট জিনিস, আর যেগুলো পরীক্ষাতে অ্যাপ্লাই করলে হয়তো বা 1 সেকেন্ড বা মিনি সেকেন্ডও বাঁচতে পারে, তাই না? বাঁচলেও বাঁচবে, ঠিক আছে? এই পদ্ধতিগুলো অবশ্যই অ্যাপ্লাই করবে। এটা গেল একটা মেথড, যেটা আমরা বললাম খুবই একটা পার্সেন্টেজ দিয়ে। এবারে দেখো আরেকটা মেথড বলছি, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মেথড, খুব ভালো করে লক্ষ্য করবে যে কি পদ্ধতি। আমি এটাই বললাম যে এসআই সে পেয়েছে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সে কত পার্সেন্ট পেয়েছে? 48%। এবারে আমি যদি বলি এই 48%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, তাহলে তুমি একবার করে নিলে 48%-এর ফ্র্যাকশন ভ্যালু যে 48/100।
এটাকে 4 দিয়ে ক্যান্সেল করলে 12, আর এটাকে 4 দিয়ে ক্যান্সেল করলে 25। তাহলে বুঝতে পারছি যে 25 ইউনিট আসলে, এটা হলো আমি বলেছি অলওয়েজ নিচে, কোনো ফ্র্যাকশনের নিচে যেটা থাকে সেটা হলো আসল। সরল সুদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটা আসল, আর এই সরল সুদের ক্ষেত্রে আমি যেহেতু বলছি তাই নিচে যেটা থাকবে সেটা আসল আর এটা হয়ে যাবে সুদ। তাহলে 25 ইউনিট যদি আসল হয়, সেই 25 ইউনিট আসলে সে 12 ইউনিট সুদ হিসেবে পেয়েছে। এবার আমায় এটাই বলে দেওয়া আছে সে সুদ পেয়েছে মোট এত টাকা, কত? 8376 টাকা। তাহলে আমি বলতে পারি যে এই 12 ইউনিটের ভ্যালুই হলো কত? 12 ইউনিটের ভ্যালুই হলো 8376 টাকা। এটা তো একদম বলতেই তো পারি, অবশ্যই বলতে পারি। তাহলে এখান থেকে আমি যদি 1 ইউনিটের ভ্যালু বের করতে চাই, তাহলে 1 ইউনিটের ভ্যালু কি হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু এইটা হয়ে যাবে ডিভাইডেড বাই 12, তাই না? 1 ইউনিটের ভ্যালু এটা হয়ে যাবে। আর 12 দিয়ে যদি এটাকে ক্যান্সেল করি, তাহলে দেখো এখানে এই যে করেছিলাম, 12 দিয়ে এটাকে ক্যান্সেল করলে, তাহলে এটা আমি একবারে লিখে দিই। তাহলে 1 ইউনিটের ভ্যালু এইটা দিয়ে এটাকে ক্যান্সেল যদি করি, তাহলে কত হয়ে যাবে? 698। তার মানে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 698 টাকা, তাই না? 1 ইউনিটের ভ্যালু এত হয়ে যাবে। আর আমাকে বের করতে হবে কত ইউনিট? আমাকে বের করতে হবে 25 ইউনিট, অর্থাৎ 25 ইউনিট। তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 698 ইন্টু 25। আর যেটা আমরা গুণ করলাম, এই যে 698 ইন্টু 25 কত হলো আমাদের? 174450। এত বোঝা গেল? এইটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যে পদ্ধতি আমাদের অ্যাপ্লাই করা উচিত। এই পদ্ধতিতে যদি আমরা করি, আশা করি খুব সহজেই করতে পারবো, মানে খুব তাড়াতাড়ি করতে পারবো। দুটোই খুব ইজি পদ্ধতি বললাম, এটাও যেটা বেশি ইজি মনে হবে সেটা করবে। আমার যেটা সাজেশন থাকবে, আমার বেস্ট মেথড এটাতে করতে পারো তোমরা, এটা আমার সাজেশন থাকবে। বোঝা গেল? নেক্সট চলে আসো। কত নাম্বার কোশ্চেন হলো? কোশ্চেন নাম্বার 8। চলে আসি কোশ্চেন নাম্বার 9। বোঝা যাচ্ছে তো? এই কিছু ছোট ছোট পদ্ধতি রয়েছে যেগুলো অ্যাপ্লাই করতে হবে, আর অঙ্কগুলো দেখছো যে কত সহজভাবে করছি। কোশ্চেন নাম্বার 9 চলে আসি। অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে কত পেল? সে 19,050 টাকা পেল। তাহলে সে কত টাকা বিনিয়োগ করেছিল? বুঝতে পারলে? সে সুদে আসলে 19,050 টাকা পেয়েছে। কত বছরে? 9% হারে 3 বছরে পেয়েছে। তাহলে সে কত টাকা বিনিয়োগ করেছিল? কোশ্চেন নাম্বার 9। এখানে আর অর্থাৎ সুদের হার বলে দিয়েছে এখানে 9%, আর টাইম বলে দিয়েছে 3 বছর, আর সে যে টাকাটা পেল সেটা কত? 19,050 টাকা পেয়েছে। অ্যামাউন্ট তার হয়ে গেছে কত? 19,050 টাকা হয়ে গেছে। অ্যামাউন্ট 19,050 টাকা হয়ে গেছে। তাহলে আমাকে বের করতে বলেছে যে সে কত টাকা বিনিয়োগ করেছিল। অর্থাৎ প্রিন্সিপাল বের করতে বলেছে। কিভাবে করব? আচ্ছা, এখানে আমি কিভাবে করি, আমি দুটো মেথডই বলছি। আগেরটার সিমিলার অঙ্ক দেখো, দুটো মেথডই বলছি। এখানে আমি যদি বলি এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, সে কি পেয়েছে? সে সিম্পল ইন্টারেস্ট হিসেবে সে এই যে 3 27% পেয়েছে, তাই না? প্রিন্সিপালে 27% সে সিম্পল ইন্টারেস্ট পেয়েছে। তাহলে 27% যদি সিম্পল ইন্টারেস্ট পাই, আমি বলে দিয়েছি যে প্রিন্সিপাল মানে আমাদের অলওয়েজ 100% ভেবে নিতে হবে। তাহলে প্রিন্সিপাল মানে যদি 100% হয়, তাহলে 100% প্লাস 27% আরও সুদ পেয়েছে। তাহলে তার অ্যামাউন্ট এখন বেড়ে কত পার্সেন্ট হয়ে গেছে? 127%, তাই না? 100% হলো তার প্রিন্সিপাল, আর সুদ পেয়েছে সে 27%। তাহলে তার অ্যামাউন্ট মানে সুদ আসল সহ যে টাকাটা, সেটাকে তো অ্যামাউন্ট বলে। তার অ্যামাউন্ট এখন কত হয়ে গেছে? 127%। আর যে ভ্যালুটাই আমার বলে দেওয়া আছে, দেখো অ্যামাউন্টের ভ্যালুই এটাই বলে দেওয়া আছে, কত? 19050, এটা বলে দেওয়া আছে। এবারে এখান থেকে আমি যদি বলি 1% ইকুয়াল টু, আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, মানে 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1% ইকুয়াল টু কি হবে? এটাকে এর মধ্যে কতবার যাবে? এক্স্যাক্টলি অবশ্যই যেতে হবে। কতবার যাবে এখানে? প্রথমে তো অবশ্যই একবার যাবে, তারপরে 5 বার যাবে, 15 হবে। 15 মানে 150 হয়ে যাবে। 150, অবশ্যই 150 হতে হবে। অতএব 1% ইকুয়াল টু কত? 150 1% ইকুয়াল টু, তাহলে প্রিন্সিপাল মানে কি? 100%। তাহলে 100% ইকুয়াল টু কি হবে? 150 ইন্টু 100, তাই না? 150 ইন্টু 100 মানে কত হয়ে যাবে? 15 লিখে 3টে 0, এইটা অর্থাৎ 15,000 টাকা। সে হলো 15,000 টাকা প্রিন্সিপাল হিসেবে জমা রেখেছিল। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এটা একটা পদ্ধতি গেল, সহজ পদ্ধতি এটা।
নেক্সট আমি আরেকটা পদ্ধতি বলি, আমি বললাম যে সে 27% সুদ পেয়েছে, তাই তো সে এটা হলো সেকেন্ড মেথড, আমি একটু ফাঁকা দিয়ে করি। সে হলো এসআই পেয়েছে কত পার্সেন্ট? 27%। এবার আমি যদি বলি এই 27%-এর ফ্র্যাকশন ভ্যালু, তাহলে 27/100 লিখতে পারি, তাই না? 27%-এর ফ্র্যাকশন ভ্যালু 27/100। সিমিলারই হয়ে যাবে এখানে, যেহেতু এই 27-এর একশোর মধ্যে কোনো কিছু ক্যান্সেল করা যায় না, তাহলে সে অ্যামাউন্ট তার এত হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 127% এর ভ্যালুই কত? 127 ইউনিট। এখানে আবার ইউনিট হিসেবে করতে হবে, যে 100 সিমিলার, একদম সিমিলার হয়ে যাবে। এখানে যেহেতু ক্যান্সেল আমরা করতে পারি না, তাই এখানে আমরা যদি ওইভাবেও করি তাও আমাদের সিমিলার হয়ে যাবে, যে 127 ইউনিট ইকুয়াল টু কত আমাদের? এই যে 1919050, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু সিমিলার হয়ে যাবে। এবারে দেখো বোঝা গেল? যদি ইউনিট ধরে করতাম, আমি এটা দেখালাম, যদি ইউনিট ধরে করতাম এখানে ইউনিট ধরেও সেম ভাবেই হতো, মানে এই যে যেভাবে হলো সেইভাবে। কেন বলো তো? কারণ এখানে এই দুটোকে, এই 27%-কে আমি 27,100-এর মধ্যে ক্যান্সেল করতে পারি না, তার জন্য এটাকে সিমিলার, একদম সিমিলার হয়ে গেল। বুঝতে পারলে কোশ্চেন নাম্বার 9? চলে আসি কোশ্চেন নাম্বার 10। বোঝা যাচ্ছে তো যে অঙ্কগুলো বলছি? চলে আসো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলে দেওয়া আছে, 1 টাকায় 4 বছরের সুদ 0.40 টাকা হলে 450 টাকায় 2 বছরে সুদ কত হবে? ওই একই হারে। আরেকবার বলি, 1 টাকায় 4 বছরের সুদ 0.40 টাকা হলে 450 টাকায় 2 বছরের সুদ কত হবে? একদম দেখো সঙ্গে সঙ্গে বলে দেওয়া যাচ্ছে যে 90 টাকা হবে। এটা দেখো কিভাবে হবে, বিষয়টা ভালো করে বোঝো। এখানে আমি বলে দিয়েছে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এখানে আমায় বলে দিয়েছে যে, কি বলে দিয়েছে? 1 টাকায় 4 বছরের সুদ 0.40 টাকা। তাহলে 1 টাকায়, আমি দেখো লিখে বলি, 1 টাকায় 4 বছরের সুদ 0.40 টাকা। 1 টাকায় 4 বছরের সুদ 0.40 টাকা। তাহলে আমায় বলো 1 টাকায়, এই 1 টাকায় 1 বছরের সুদ কি হবে? 1 বছরের সুদ 4 বছরে যদি 0.40 টাকা হয়, তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত হবে? 0.10 টাকা হবে, তাই না? 0.10 টাকা হবে। বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি? বুঝতে পারলে তো যে 4 বছরে যদি 0.40 টাকা হয়, মানে 40 পয়সা ধরো, তাহলে 1 বছরে 10 পয়সা, 1 বছরে তাহলে 10 পয়সা হয়ে যাবে। এবারে আমি যদি বলি 100 টাকায়, আমাকে সুদের হার বের করতে হবে, তবেই তো সেই সুদের হারে টাকা পাবে। তাহলে সুদের হার যদি বলি, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত? তাহলে 100 টাকা 1 বছরের সুদ, এটাকে 10 দিয়ে গুণ, সরি এটাকে 100 দিয়ে গুণ, আর এটাকে 100 দিয়ে গুণ করলে কত হবে? 10 টাকা হয়ে যাবে। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 10 টাকা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি যে 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা, মানে 10% হারে সে সুদ পেয়েছে। আর আমাকে বের করতে বলেছে 450 টাকায় সে 2 বছরের সুদ কত পাবে। তাহলে 450 টাকায় 2 বছরে কত পার্সেন্ট সুদ পাবে? যেহেতু 10% প্রতি বছরের সুদ, তাহলে 2 বছরে 20% সুদ পাবে। তাহলে 450 টাকার 20% মানে 90 টাকা। বুঝতে পারলে? বলি আমি, সে 450 টাকা 2 বছরের সুদ বের করতে বলেছে, তাহলে 450 টাকা 2 বছরে 20% সুদ পাবে, তাই 20/100 করলাম, 20% সুদ পাবে। 1 বছরে 10 টাকা সুদ, মানে 10% সুদ, তার মানে আর এর মান বেরোলো 10%। তাই তো এখানে যেহেতু বলে দিয়েছে 2 বছর, তাহলে 2 বছরে যদি বলি, তাহলে 2 বছরে যদি বলি, 1 বছরে যদি 10% হয়, তাহলে 2 বছরে কত? 20%, তাই না? তার জন্য 20%-এর ভ্যালু যখন করলাম, দেখো এই 2 শূন্য, তাহলে 90 টাকা। বুঝতে পারলে? এই অঙ্কগুলো মুখে মুখেই করতে পারবে। চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। খুব সহজ অঙ্ক ছিল, মুছে দিলাম। চলে আসি কোশ্চেন নাম্বার 11।